কোটা সংস্কারের আন্দোলন, সেটার প্রতি আপনার গভীরভাবে সহানুভূতিশীল। কারণ এটা সাধারণ মানুষের সন্তানদের, এমনি বাংলাদেশে চাকরি নাই। এখন আপনি সারা বছর কষ্ট করে পড়াশোনা করে এসে যদি দেখেন আপনার জন্য দ্বার রুদ্ধ হয়ে গেছে, তখন আপনি তো আন্দোলন করবেনই। এখন কেউ কেউ বলার চেষ্টা করছেন যে আচ্ছা, মুক্তিযোদ্ধাদের তো এই দেশের জন্য বিরাট অবদান আছে, তাদের জন্য কোটা। তাদের সাথে জন্য সবিনয়ে বলতে চাই, মুক্তিযোদ্ধাদের অবশ্যই অবদান আছে, অনেক বড় অবদান আছে, তাদের প্রতি আমরা সারা জীবন কৃতজ্ঞ। তাদের জন্য সরকার বিভিন্ন পদবী করেছে, বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর প্রতীক। তাদের জন্য ভাতার ব্যবস্থা আছে, অনেক ধরনের সুবিধার কথা আছে, ফাইন। এই সুবিধা দেওয়ার কথাই আমাদের সংবিধানে আর্টিকেল 15-তে বলা হয়েছিল। এটাকে বলে সামাজিক নিরাপত্তা। যে সামাজিক নিরাপত্তা মানে হচ্ছে, কনসেপ্টে হচ্ছে যারা নিজের মানে খুব আর্থিকভাবে দুরবস্থা আছে, তার জন্য রাষ্ট্র বিভিন্নভাবে অর্থের সংস্থান করবে, যেটা মুক্তিযুদ্ধ ভাতা হয়েছে। কিন্তু আমাদের সংবিধানে কোথাও মুক্তিযোদ্ধাদের জন্য কোটার ব্যবস্থা চাকরিতে এটা বলা হয় নাই। চাকরি সংক্রান্ত সুস্পষ্ট বিধান আমাদের সংবিধানে আর্টিকেল 29-এ আছে। সেখানে বলা হয়েছে চাকরি সরকারি নিয়োগের ক্ষেত্রে সবার অধিকার সমান, সবার সুযোগের অধিকার সমান। শুধুমাত্র নারী, শিশু এবং সমাজে যারা অনগ্রসর শ্রেণী আছে, অনগ্রসর শ্রেণী, এই ক্ষেত্রে চাকরিদানের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা করতে পারবে, এটা বলা হয়েছে। এখন এক নম্বর হচ্ছে, সংবিধানটা যখন আলোচনা হয় গণপরিষদ বিতর্ক, এখানে কোনো জায়গাতে মুক্তিযোদ্ধাদের অনগ্রসর শ্রেণী বলা হয় নাই। মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলা হয়েছে, তাদের অসীম আত্মত্যাগের কথা বলা হয়েছে। তাদের মধ্যে যারা পঙ্গু মুক্তিযোদ্ধা আছেন বা যে সমস্ত মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন, তাদের পরিবারের আর্থিক দুরবস্থার কথা বলা আছে বলে আর্টিকেল 15-তে ওনাদের জন্য সামাজিক নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে। এই যে ভাতা দেওয়া, মুক্তিযোদ্ধা ভাতা, ফাইন, এটা ঠিক আছে। কিন্তু চাকরি দেওয়ার জন্য কোথাও বলা নাই। এমনকি গণপরিষদ বিতর্কে একটা বার কোনো মানুষটা উত্থাপনও করে নাই। তা আপনি মুক্তিযোদ্ধাদের সামগ্রিকভাবে অনগ্রসর করে আপনি এটা দেখাচ্ছেন কোন গ্রাউন্ডে? এটা তো সংবিধান বিরোধী। আর আপনি সাধারণ কমন সেন্সে দেখেন, আমাদের জিয়াউর রহমান সাহেব মুক্তিযোদ্ধা ছিলেন, এখন তারেক রহমান বা জাইমা রহমান কি মুক্তিযুদ্ধ কোটায় চাকরি পাওয়ার অধিকার রাখে? আমাদের ওবায়দুল কাদের সাহেব, উনি বলেন উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনার পরিবার কি মুক্তিযুদ্ধের কোটা আসবে? আমাদের সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমান, ওনার ছেলে পাপন, ওনার পরিবার কি মুক্তিযুদ্ধ কোটা আসবে? ওনার কি অনগ্রসর? ওনারা কি অনগ্রসর? এই সরকারের যতগুলা মন্ত্রী আছে তাদের মধ্যে 10-12 জন মন্ত্রী আছেন। আমাদের প্রধানমন্ত্রী তো বাংলাদেশের সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। ওনারা কি অনগ্রসর? হাস্যকর একটা ব্যাপার না? আপনি ঢালাওভাবে কিভাবে মুক্তিযোদ্ধাদের অনগ্রসর বলেন? ঢালাওভাবে মুক্তিযোদ্ধাদের অনগ্রসর বলা তো তাদেরকে অপমান করা। আপনি তাদেরকে সাবহিউম্যান লেভেলে আপনি তাদেরকে অভিহিত করছেন, কোনোভাবেই এটা করতে পারেন না, আপনি তাদেরকে অপমান করছেন। এটা হচ্ছে একটা আপত্তি। সেকেন্ড হচ্ছে, মুক্তিযোদ্ধাদের জন্য অবশ্যই বঙ্গবন্ধু এই মুক্তিযোদ্ধাদের জন্য চাকরিতে একটা কোটার ব্যবস্থা করেছিলেন, এটা সত্যি। এটা 1973 সনে উনি করেছিলেন, 72 সনে একটা আইন দ্বারা। ওই আইনটাতেই বলা আছে এটা অস্থায়ী আইন, এটার নামই হচ্ছে ইন্টেরিম রিক্রুটমেন্ট রুলস। তো এটা অস্থায়ী, ওটা ওই সময়ের জন্য করেছেন যারা জাস্ট যুদ্ধ করে আসছে। আমি আকবর আলী খানের একটা ইন্টারভিউতে বলেছি, মুক্তিযোদ্ধাদের তখনকার করুণ অবস্থা দেখে উনাদের জন্য করেছেন, ভেরি গুড, ফাইন। উনার মুক্তিযোদ্ধাদের ছেলেরা কি মুক্তিযুদ্ধ করেছে? মুক্তিযোদ্ধাদের নাতিরা কি মুক্তিযুদ্ধ করেছে? আশ্চর্য। বংশানুক্রমে কি সবাই আপনার এই আত্মত্যাগ করে? তাহলে আপনি সংসদ সদস্য মুক্তিযোদ্ধাদের কোটা রাখেন, সবই যদি মন্ত্রীদের মধ্যে মুক্তিযুদ্ধের কোটা রাখেন, সামরিক বাহিনীতে মুক্তিযুদ্ধের কোটা রাখেন, 21 পদকে মুক্তিযুদ্ধের কোটা রাখেন, সবই রাখেন, শুধু সরকারি চাকরিতে কেন? ঠিক না? থার্ড আপত্তি যেটা, তাও যদি জেনুইন মুক্তিযোদ্ধা হতো সমস্যা নাই। এই সরকারের আমলে 62,000 ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ আসছে। মুক্তিযোদ্ধাদের অরিজিনাল যে তালিকা ছিল সেটাকে এই সরকারের বিভিন্ন আমলে বাড়িয়ে 3 গুণ করা হয়েছে। এর মধ্যে কোনো সচিব, এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, সেও দেখা গেছে সে ভুয়া মুক্তিযোদ্ধা ছিল না, পত্রিকায় আসছে। তা আপনি এই পুরো একটা ব্যবস্থা রাখবেন, এটা একটা দুর্নীতি বান্ধব ব্যবস্থা, এটা একটা সংবিধান বিরোধী ব্যবস্থা, এটা একটা মানে চরম বৈষম্যমূলক ব্যবস্থা। সেটার বিরুদ্ধে সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলন করবে না? আপনি তাদের সারা জীবনের যে চাকরির অধিকার, সারা জীবনে নিজের পায়ে দাঁড়ানোর অধিকার, সেটাকে আপনি নিয়ে দিবেন, এটা বিরুদ্ধে আন্দোলন করবে না? ফলে আমি এই আন্দোলনের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং আমি মনে করি আমাদের মুক্তিযোদ্ধাদের আমরা যতভাবে পারি সম্মানিত করব। ওনাদেরকে আমরা ভাতা আরও বাড়ায় দেন, ভাতা আরও পদক দেন, আরও খেতাব দেন, আরও করেন। ওনারা আমাদের জন্য মানে কি বলবো, প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। তো মুক্তিযোদ্ধাদের চাকরিতে কোটা দেওয়া, যেটা বঙ্গবন্ধু 73 সনে করেছেন ইন্টেরিম, অস্থায়ী হিসাবে, ওটা ওই সময় মিটমাট হয়ে গেছে। অস্থায়ী জিনিসকে আপনি
50-52 বছর পর আপনি পুনর্বহাল করতে পারেন না। আদালতের বিষয় থেকে সরকারের কিছু করণীয় নাই সেটা আমি মনে করি না। আমি জনাব ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের যারা মন্ত্রীরা আছে তাদের সবিনয়ে দুটা জিনিস বলি। একটা হচ্ছে অ্যাটর্নি জেনারেলের যে অফিস আছে, যারা আদালতে সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে আপত্তি জানানোর কথা, ওনারা তো আদালতের অংশ না, ওনারা রাষ্ট্রের নির্বাহী বিভাগের অংশ, সরকারের অংশ। তো ওনারা যদি সবিস্তারে রিসার্চ করে সিনসিয়ারলি হাইকোর্টের এই ডিসিশনটার বিরুদ্ধে আপিলেট ডিভিশনের দাঁড়ান, আমি মনে করি ন্যায় বিচারের স্বার্থে অবশ্যই আপিলেট ডিভিশন ওনাদের কথা শুনবেন এবং হাইকোর্টের আদেশটা বাতিল করবেন। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেখেন, আমি সাংবিধানিক আইন পড়াই 30-35 বছর যাবৎ। আমি সাংবিধানিক আইনের উপর বিনয়ের সাথে বলি, আমি গণপরিষদ বিতর্কের উপর যে রিসার্চটা করেছি এটা বাংলাদেশি কেউ করে নাই, বিনয়ের সাথে বলছি। করে না, এটা তো ফ্যাক্ট। আমার তো একটু কমন সেন্স আছে, আমি তো বাইরে পিএইচডি করা একটা মানুষ, এত বছর যাবৎ পড়াচ্ছি। এটা তো কোনোভাবেই সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ না, কোনোভাবেই মুক্তিযুদ্ধের চেতনার সাথে সঙ্গতিপূর্ণ না, কোনোভাবেই কমন সেন্সে যায় না এটা। পৃথিবীর কোনো দেশে এই সিস্টেম নাই। এখন আপনার লোকজন বলে পৃথিবীর কোনো দেশে কি মুক্তিযুদ্ধ হয়েছে? হ্যাঁ রে ভাই, হয়েছে। ইন্দোনেশিয়াতে হয়েছে, ভিয়েতনামে হয়েছে, হাইতিতে হয়েছে, মেক্সিকোতে হয়েছে, আমেরিকাতে হয়েছে, জিম্বাবুয়েতে হয়েছে। আপনি একটা উদাহরণ দেখান যে চিরস্থায়ীভাবে এরকম মুক্তিযোদ্ধা কোটা করে এই করার চেষ্টা করা হচ্ছে। এটা আপনি কোথার থেকে পেলেন? এবং আকবর আলী খান সাহেব বলেছেন একটা উইয়ার্ড ব্যবস্থা, অদ্ভুত ব্যবস্থা, বিদঘুটে ব্যবস্থা বলেছেন। উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, উনি একজন অসীম জ্ঞানী মানুষ ছিলেন। বাংলাদেশে কোন মানুষ আসে অস্বীকার করবে যে আকবর আলী খানের পড়াশোনা কোনো তুলনা নাই? তো উনি তো 2008, 2018 দুইবার অত্যন্ত স্ট্রংলি এটার বিরুদ্ধে কথা বলেছেন। তো আমি মনে করি এখানে আদালতের কথা বলে যে দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে সরকারের দায়িত্ব, পিন পয়েন্টেড করে দুইটা কথা বলি। এক হচ্ছে যে আপনাদের বললাম এত কিছু ডকুমেন্ট আছে, কিছু অ্যানালাইসিস, পে কমিশনের রিপোর্ট, সংস্কার কমিশনের রিপোর্ট, আকবর আলী খানের রিপোর্ট, সংবিধানের ব্যাখ্যা, গণপরিষদ বিতর্ক, এগুলি নিয়ে থরলি রিসার্চ করে আন্তরিকভাবে যদি অ্যাটর্নি জেনারেল অফিস এই ব্যাপারে আপিলেট ডিভিশনের দাঁড়ান, তাহলে এটা আপিলেট ডিভিশনের টিকার আমি কোনো কারণ দেখি না। সরকারের একটা দায়িত্ব হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিসকে ওইভাবে ইনস্ট্রাক্ট করা, তারা যেন সর্বাত্মকভাবে এই জিনিসটা নিয়ে আপিলেট ডিভিশনে দাঁড়ায়, এইভাবে হাইকোর্ট ডিভিশনের যে রায়টা সেটাকে বাতিল করার চেষ্টা করা। সেকেন্ড, যেটা আরও গুরুত্বপূর্ণ, ধরেন আপিলেট ডিভিশনের কাছে তারপরও মনে হলো যে না, হাইকোর্ট ডিভিশনের রায়টা ওনারা বহাল রাখলো, এরপরও সরকারের করার আছে। আপনি খেয়াল করে দেখেন, হাইকোর্ট পরিপত্রটা বাতিল করেছে, যেই পরিপত্রে সকল মুক্তিযুদ্ধের কোটা, অন্যান্য কোটা বাতিল করা হয়েছে। তা হাইকোর্ট বলেছে মুক্তিযুদ্ধ সংক্রান্ত যে বিধানটা ছিল পরিপত্রে, এটা যে বাতিল করেছে এটা অবৈধ। ফাইন, আপনি বাতিল করেন না, আপনি ওই পরিপত্রটা সংশোধন করেন। পৃথিবীর কোনো আইনে আছে সরকার একটা পরিপত্র সংশোধন করতে পারবে না? এটা কেউ বলবে? তা আপনি ঠিক আছে, ওই পরিপত্রটা আছে, ওই পরিপত্রটা আপনি সংশোধন করেন, বাতিল করেন না। সংশোধন করে আপনি মুক্তিযুদ্ধের কোটা কমান, ন্যাশনাল করেন, অথবা আপনি এই যেইগুলি নিয়ে সবচেয়ে বেশি তীব্র আপত্তি, মুক্তিযুদ্ধ পরিবার একবার যারা কোটা পেয়েছে তার ছেলেও পাবে, তার নাতিও পাবে, ওটা তার হয় না। আপনি একবার যারা কোটা পেয়েছে তারা কোটা পাবে না সেই ব্যবস্থা করেন, পরিপত্র সংশোধন করে বলেন যে একবার যারা কোটা পেয়েছে সেই পরিবার আর পাবে না। 30%টাকে চেঞ্জ করে আপনি বড়জোর 10% করেন। আপনি বলেন যে যদি কোটার পরেও যদি পদ শূন্য থাকে সেখানে মেধাবী থেকে নিয়োগ করা হবে, সেটা করেন। আমার মনে হয় না এরপর এটার বিরুদ্ধে মানুষ সেভাবে আপত্তি জানাতে পারবে। আরেকটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যদি 1972 সনে বঙ্গবন্ধুর ইন্টেরিম রিক্রুটমেন্ট রুলসটাকেই আপনি মুক্তিযুদ্ধের চেতনার একমাত্র নিদর্শন হিসাবে রাখেন, তাহলে আপনাকে প্রথমে জাস্টিফাই করতে হবে বঙ্গবন্ধু এটাকে ইন্টেরিম বলেছিল কেন, অস্থায়ী মানে কি। আরেকটা কথা হচ্ছে সংবিধানের 4th শিডিউলের কথা, যে আপনার এই কোটা ব্যবস্থা যারা বলেছিলেন 4th সংশোধনীতে অস্থায়ী ক্রান্তিকালীন বিধানের কথা বলা আছে, স্পষ্টভাবে কিছুই বলা নেই, নামই উল্লেখ করা হয়নি পুরা সংবিধানে এই ইন্টেরিম রিক্রুটমেন্ট পলিসির নামই উল্লেখ করা হয় না। তবে 150 অনুচ্ছেদে বলেছে 4th সংশোধনীতে যেটা আছে সেগুলি আপনার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। 4th সংশোধনী যেটা আছে এর মধ্যে যদি আপনি থিওরিটিক্যালি ধরে নেন, 4th শিডিউলে যে অস্থায়ী এবং ক্রান্তিকালীন বিধান হিসাবে যেই সমস্ত জিনিসের কথা বলা আছে তার মধ্যে থিওরিটিক্যালি হলেও এটা আছে। হ্যাঁ, তাহলে না থিওরিটিক্যাল আছে কিভাবে আছে? অস্থায়ী ও ক্রান্তিকালীন। 4th শিডিউলের হেডিংই তো অস্থায়ী ও ক্রান্তিকালীন। এখন কি বাংলাদেশে অস্থায়ী এবং ক্রান্তিকাল চলছে? মুক্তিযুদ্ধের 53-54 বছর পর আপনি বলতে পারবেন? এটা করা হয়েছিল 150-এর মাধ্যমে করা হয়েছিল, যে বঙ্গবন্ধু যে প্রথমবার যে যাদেরকে চাকরি দিয়েছিলেন তার মধ্যে 350-এর মধ্যে মুক্তিযোদ্ধা ছিল, এই ইন্টেরিম রিক্রুটমেন্ট পলিসি বা রুলস অনুযায়ী দিয়েছিলেন। ওইটা নিয়ে যেন আদালতে প্রশ্ন না তোলা হয় এই জন্য অনুচ্ছেদ 150-এর মাধ্যমে ওইটাকে বৈধতা দেওয়া হয়েছিল।
ওই সময়ের ওই রিক্রুটমেন্টটাকে এটা আজীবনের রাখার তো কোনো ইন্টেনশন ছিল না, তাহলে তো এটাকে ইন্টারিম পলিসিও বলতো না, তাহলে এটাকে অস্থায়ী ক্রান্তিকালীন আদেশের মধ্যে দিয়েও বৈধতা করার চেষ্টা করতো না, তাহলে এটাকে আর্টিকেল 29 উনি ক্যাটাগরিক্যালি বলে দিতেন যে মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ ব্যবস্থা করলে এটা বৈষম্য হবে না। উনি করেন নাই, গণপরিষদ বিতর্কিত একটা কথা বলা হয় নাই, সেটা কোনো বলার কোনো স্কোপ নাই। তো তারপরেও যদি সরকার মনে করে যে ঠিক আছে আমি মুক্তিযোদ্ধাটি দিব, দেন আপনি অসুবিধা নেই, ন্যাশনাল করেন, 10% করেন, 5% করেন, বা আরও সুনির্দিষ্টভাবে গণপরিষদ বিতর্কে বলেছিল পঙ্গু মুক্তিযোদ্ধা আর নিহত মুক্তিযোদ্ধা পরিবারের কথা উল্লেখিত হয়েছিল। আপনি বলেন পঙ্গু মুক্তিযোদ্ধা যারা আছে, নিহত মুক্তিযোদ্ধা আছে, আপনি তাদের বা তাদের পরিবারের দেন। আমার মনে হয় না আপনি যদি বাংলাদেশে বলেন যে পঙ্গু মুক্তিযোদ্ধা বা নিহত মুক্তিযোদ্ধার পরিবারের সন্তানকে দিবেন, কেউ আপত্তি করবে না। আপনি ঢালাওভাবে সমস্ত মুক্তিযোদ্ধা অনগ্রসর, জিয়াউর রহমানের পরিবার অনগ্রসর, তারপরে এই থিওরিটিক্যালি ধরলে আপনার এই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সহ যারা মুক্তিযোদ্ধা পরিবার সন্তান ওনারা সবাই অনগ্রসর, এটা কোন বিচারে কোনভাবে এটা অ্যাকসেপ্টেবল হইতে পারে? ঠিক না? হচ্ছে কমন সেন্সের ব্যাপার এটা একটা। তো আমি মনে করি সরকারের দুইটা করণীয় আছে। এক হচ্ছে আপনি অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে সিনসিয়ারলি, আন্তরিকভাবে, স্ট্রংলি হাইকোর্টের আদেশটার বিরুদ্ধে আপিলেট ডিভিশনে দাঁড়ান। ন্যায় বিচারের স্বার্থে এটা অবশ্যই সেখানে গ্রহণীয় হওয়ার কথা আমার মতে। আর যদি তারপরও আপিলেট ডিভিশন যদি মনে করে না, আপিলেট ডিভিশনের নিজস্ব বিচার বিবেচনা অনুযায়ী যদি মনে করেন না হাইকোর্ট ডিভিশনে যে আদেশটা হয়েছে বৈধ, তখন আপনি পরিপত্র সংশোধন করেন। সংশোধন করে আপনি যদি বঙ্গবন্ধুর এটাই রাখতে চান, তাহলে আপনাকে শুধু মুক্তিযোদ্ধাদের কোটা দিতে হবে। 1973 সনে যেটা হয়েছে বা 72 সনের পলিসি যেটা হয়েছে সেটা যদি আপনি হুবহু রাখতে চান, মানে ওইটাই যদি মুক্তিযুদ্ধের চেতনার প্রমাণ হয় একমাত্র, তাহলে শুধু মুক্তিযোদ্ধাদের 30% দেন, আপনি পাবেন 30% মুক্তিযোদ্ধা। ওনাদের চাকরির বয়স আছে, তো কোনোভাবে রাখা যায় না। সো আমার কথা হচ্ছে আপনি হাইকোর্টে আপিলেট ডিভিশনের বিরুদ্ধে দাঁড়াবেন, তারপরে যদি আপনারা হেরে যান, আপনি নতুন পরিপত্র জারি করে সংশোধন করেন, সংশোধন করে আন্দোলনকারীদের দাবি মেনে যান। হয় আপনি শুধুমাত্র পঙ্গু এবং অসুস্থ মুক্তি এবং নিহত মুক্তিযোদ্ধার পরিবারদের জন্য রাখেন, অথবা ওই পরিপত্র 72 সনের রুলস রাখতে হলে শুধুমাত্র মুক্তিযোদ্ধা পরিবারে রাখেন, কিন্তু 30% শুধুমাত্র মুক্তিযোদ্ধা, তার সন্তান বা পোষ্যরা না। অথবা আপনি এটাকে র্যাশনালাইজ করে 10%-এ নামিয়ে আনেন, এবং অবশ্যই বলবেন পদ শূন্য থাকে ওটা মেধা দ্বারা পূর্ণ হবে, একটা পরিবার একাধিক পাবে না। এগুলি করেন, আমার মনে হয় আন্দোলনকারীরাও ওটা বুঝবে, এবং এই আদালত ব্যবস্থাকে প্রতি শ্রদ্ধা রেখেই এটা করা সম্ভব বলে